আজ আমরা একটু অন্যরকম গভীরে ডুব দিচ্ছি। মানে আমাদের হাতে কোনো রিসার্চ পেপার বা তেমন কিছু নেই আজ। ঠিক। আছে একটা চিঠি, খুব খুব ব্যক্তিগত একটা চিঠি। আর এই চিঠিটা এমন একটা মানবিক পরিস্থিতি তুলে ধরে যা হয়তো অনেকের জীবনেই কোথাও না কোথাও ঘটে থাকবে। হ্যাঁ, সেটা ঠিক, খুব রিলেটেবল হতে পারে। চিঠিটা উৎসর্গ করা হয়েছে সাংবাদিক শিমুল শিমুকে। আচ্ছা। আর যিনি পাঠিয়েছেন তিনি নিজের পরিচয় দিয়েছেন তোমার মানুষটি বলে। ও। আর চিঠির যে শিরোনাম সেটাই আসলে পুরোটা সুরটা ঠিক করে দেয়। বিদায় বেলায় লেখা ভালোবাসা ও অনুশোচনার চিঠি। শিরোনামটাই বেশ ভারী। হ্যাঁ, তো আমাদের আজকের কাজ হলো এই চিঠির ভেতরে যে আবেগ, যে অনুশোচনা, না বলা কথাগুলো আছে সেগুলোর মানে খোঁজার চেষ্টা করা। আচ্ছা, চলুন শুরু করা যাক, দেখা যাক কি আছে এতে। চিঠিটা শুরু হচ্ছে কিন্তু বেশ অপ্রত্যাশিতভাবে। কিভাবে? একটা প্রায় নিশ্চিত বিদেশ যাত্রার খবর দিয়ে। লেখক তার ভিসা ডিটেলস ভিসার নম্বর পর্যন্ত যাচাই করার কথা বলছেন। বলেন কি? ভিসার নম্বর? কেন? হ্যাঁ, প্রাপককে বলছেন কম্পিউটারের দোকানে গেলেই ছবি, পাসপোর্ট সহ সব তথ্য দেখতে পাবে। তার কথার সত্যতা যাচাই করে নিতে আর কি। এটা তো বেশ অদ্ভুত শুরু, একটা আবেগঘন চিঠির শুরুতে ভিসার প্রমাণ। সেটাই মনে হচ্ছে, যেন বোঝাতে চাইছেন যে তার এই চলে যাওয়াটা সত্যি, কোনো ফাঁকা কথা নয়, এটাই বাস্তব। হতে পারে। হয়তো এই বাস্তবতার পটভূমিটা তৈরি করে তারপর আসল কথায় আসতে চাইছেন, জোর দিয়ে বোঝানো যে পরিস্থিতিটা গুরুত্বপূর্ণ। ঠিক, কারণ ভিসার প্রসঙ্গটা যেই না শেষ হচ্ছে অমনি চিঠির সুর একেবারে ঘুরে যাচ্ছে। আচ্ছা। লেখক বলছেন জীবনে নাকি কোটি কোটি টাকার ব্যবসায়িক ক্ষতি হয়েছে তার। ওহ। কিন্তু তাতে তার চোখে জল আসেনি, একটুও না। কিন্তু শিমুকে হারানোর পর থেকে উনি বলছেন প্রতি রাতেই নাকি তার চোখ ভিজে যায়, কাঁদেন তিনি। এই তুলনাটা, এটা তো খুব শক্তিশালী। ব্যবসায়িক ক্ষতির সাথে ব্যক্তিগত সম্পর্কের ক্ষতির এই তুলনা। হ্যাঁ, এবং এই তুলনাটা চিঠিতে বারবার এসছে। এটা ইন্টারেস্টিং। হয়তো বোঝাতে চাইছেন যে এতদিন যেটাকে বড় ক্ষতি ভাবতেন, আর্থিক ক্ষতি, এখন বুঝছেন তার চেয়েও অনেক বড় ক্ষতি হলো এই সম্পর্ক হারানো। হয়তো সেটাই তার উপলব্ধি। হ্যাঁ, অথবা এটাও হতে পারে যে তিনি নিজের আগের ভুলের একটা সাফাই দিচ্ছেন, যে আগে জাগতিক বিষয়কে বেশি গুরুত্ব দিয়েছিলেন, এখন সেটা বুঝতে পারছেন। সেটাও ভাবার মতো। আর সেই ভুলের কথাই কিন্তু উনি সরাসরি স্বীকার করছেন। কি বলছেন? বলছেন, কোট করছি, ভুলটা ছিল আমার, তোমার কোনো দোষ ছিল না। সরাসরি স্বীকারোক্তি। হ্যাঁ, আর এটাও মনে করছেন যে শিমু তাকে সব বলতেন, সব জানাতেন, কিন্তু তিনি সেগুলোকে পাত্তা দেননি, গুরুত্ব দেননি। তাহলে তো এটা আসলেই একটা অনুশোচনার চিঠি। নিজের ভুলটা উনি ধরতে পারছেন, কিন্তু এরপরে উনি সেই গুরুত্ব না দেওয়ার একটা কারণ দেখাচ্ছেন। কারণ? কি কারণ? বলছেন রায়পুরের নির্বাচনের ব্যস্ততা। নির্বাচনের ব্যস্ততা? হ্যাঁ, বলছেন এটাই নাকি তার অপরাধ। এটা একটু ভাবার বিষয়। ব্যস্ততা কি সত্যি মূল কারণ ছিল, নাকি এটা নিজের অবহেলা ঢাকার একটা সহজ ব্যাখ্যা? আমরা অনেক সময়ই তো পরিস্থিতির দোহাই দিই। সেটাই। এই সীমারেখাটা খুব সূক্ষ্ম আসলে। বাইরের পরিস্থিতি নাকি ব্যক্তিগত দায়, কোনটা বেশি? ঠিক। উনি নিজেই যখন অপরাধ বলছেন তখন হয়তো তার নিজের ভেতরের দ্বন্দ্বটাই প্রকাশ পাচ্ছে। হ্যাঁ, আর পরিস্থিতি আরও জটিল হয়ে যায় যখন শিমু হঠাৎ করে বিয়ের খবর দেন। বিয়ের খবর? কখন? সময়টা খুব অদ্ভুত। শুক্রবার বিকেল 5টায় বিয়ের দিন ঠিক হয়েছে। আচ্ছা। আর ঠিক তার পরের দিন শনিবার সকাল 8টা থেকে রায়পুরের নির্বাচন। বলেন কি? একদিকে ব্যক্তিগত জীবনে ঝড়, অন্যদিকে কাজের চূড়ান্ত চাপ। একদম। লেখকের তখন দিশেহারা অবস্থা। চিঠিতে লিখেছেন, আমি তখন কোথায় যাই, কি করি। বোঝাই যাচ্ছে তার মানসিক অবস্থা। আচ্ছা, উনি কি প্রথমেই বিশ্বাস করেছিলেন খবরটা? না, প্রথমে ভাবছিলেন এটা হয়তো শিমুর আগের মতো কোনো দুষ্টুমি। ডিনায়াল, কষ্টকর সত্যিটা মেনে নিতে না পারা, এটা খুব স্বাভাবিক প্রতিক্রিয়া। হ্যাঁ, কিন্তু বাস্তবটা তিনি জানতে পারেন আরও কয়েকদিন পর, এবং সেটা আরও বেশি আঘাতের ছিল তার কাছে। কবে জানতে পারেন? চিঠিতে তারিখটা লেখা আছে বৃহস্পতিবার 11ই সেপ্টেম্বর 2025। উনি লক্ষ্মীপুর যাচ্ছিলেন সেদিন। তারপর? পথে জামতলিতে খুব বৃষ্টি হচ্ছিল, তো একটা দোকানে আশ্রয় নেন, আর সেখানেই দোকানদার কাকার কাছে শিমুর খবর জানতে চান। ও, আর তখনই? হ্যাঁ, তখনই জানতে পারেন আসল ঘটনা।
দোকানদারি জানান যে শিমুর বিয়ে হয়ে গেছে 5ই সেপ্টেম্বর, শুক্রবারে। মানে যেদিন ঠিক হয়েছিল সেদিনই? হ্যাঁ, আর 12ই সেপ্টেম্বর, পরের শুক্রবার, তাকে অনুষ্ঠান করে শ্বশুরবাড়িও নিয়ে যাওয়া হয়েছে। ওহ খোদায়া, এটা তো সাংঘাতিক। লেখকের তখন কি অবস্থা? উনি লিখেছেন, তখন মনে হচ্ছিল আমার বুকটা ছিঁড়ে যাচ্ছে, আমি আর আমার মাঝে ছিলাম না। এই অনুভূতিটা, হুফ, খুব তীব্র যন্ত্রণা আর অসহায়ত্ব ফুটে উঠছে কথাগুলোতে। খুব স্পষ্টভাবে। কিন্তু বিয়ে হয়ে যাওয়ার পরেও উনি কিন্তু হাল ছাড়েননি। মানে কি করেছিলেন? উনি শিমুকে একবার ফিরে আসতে বলেছিলেন। সত্যি, বিয়ে হয়ে যাওয়ার পরেও? হ্যাঁ, ভরসা দিয়েছিলেন যে পরিবার পরে ঠিকই মেনে নেবে, কিন্তু শিমু আসেননি। এটাই তো স্বাভাবিক। লেখক বলছেন শিমু কারণ ব্যাখ্যা করেছিলেন, কিন্তু তার মন মানেনি। লিখেছেন, তবুও আমার মনকে আমি বুঝাতে পারিনি। এখানে একটা গভীর হাহাকার আছে। একদিকে হয়তো শিমুর সিদ্ধান্তের কারণ বুঝতে পারছেন, কিন্তু মন মানছে না। ঠিক, কিন্তু এই ফিরে আসার অনুরোধটা কি আদৌ বাস্তবসম্মত ছিল? মানে শিমুর দিক থেকেও তো একটা নতুন জীবন, নতুন দায়বদ্ধতা তৈরি হয়ে গেছে, তাই না? হ্যাঁ, হয়তো লেখকের দিক থেকে এটা ছিল অনুশোচনা আর হারানো জিনিস ফিরে পাওয়ার একটা তীব্র, মরিয়া চেষ্টা। হতে পারে। কারণ এরপর লেখক আবার সেই আগের তুলনায় ফিরে গেছেন, ব্যবসায়িক ক্ষতির তুলনায়। আবার? হ্যাঁ, বলছেন 12 সেপ্টেম্বর শিমুকে নিয়ে যাওয়ার পর থেকে তার রাতের ঘুম চলে গেছে। আবার সেই কথা, কোটি টাকা হারানোর চেয়েও এই ক্ষতি অনেক বড়। তার মানে এই উপলব্ধিটা তাকে ভীষণভাবে নাড়া দিয়েছে। মনে হচ্ছে যেন জীবনটাই হারিয়ে ফেলেছেন। এই কথাটা বারবার বলছেন। এটা কি তার অনুশোচনার গভীরতা, নাকি কিছুটা আত্মকরুণা? দুটোই হতে পারে, কি বলেন? অনুশোচনা তীব্র হলে মানুষ তো একই কথায় ফিরে আসে। হয়তো এটাই তার কাছে সবচেয়ে সহজ তুলনা। আবার কিছুটা আত্মকরুণাও থাকতে পারে। যেভাবে বলছেন, স্বয়ংক্রিয়ভাবে চোখ দিয়ে জল গড়িয়ে পড়ে, এটা চরম কষ্টের প্রকাশ। কিন্তু বারবার বলাটা হয়তো প্রাপকের সহানুভূতিও চাইছেন, বা নিজের ভেতরের শূন্যতাটাকেই বারবার অনুভব করছেন। চিঠির শেষের দিকে এসে সুরটা অবশ্য একটু বদলায়। কেমন? একটু শান্ত কিন্তু বিষণ্ণ। উনি শিমুর জন্য শুভকামনা জানাচ্ছেন। কি লিখেছেন? লিখেছেন, যেখানেই থাকো, যেভাবেই থাকো, ভালো থেকো, সুস্থ থেকো, শরীরের খেয়াল রেখো, নিজের যত্ন নিও। বাহ, এত কিছুর পরেও মঙ্গল কামনা, এটা ভালো। তবে এরপর আরেকটু কথাও আছে। কি বলছেন, আর কখনো যদি কোনো সহযোগিতা প্রয়োজন হয় আমাকে জানিও, ইনশাল্লাহ আমি চেষ্টা করব তোমার পাশে থাকার, সাহায্য করার। ওহ, এই প্রস্তাবটা একদিকে যেমন উদারতা দেখাচ্ছে, সম্পর্কের একটা রেশ রাখতে চাইছে, হ্যাঁ, তেমনি কি ভবিষ্যতের যোগাযোগের একটা ক্ষীণ আশাও রাখছে। বিদায়বেলায় দাঁড়িয়েও একটা দরজা খোলা রাখার চেষ্টা, বেশ মানবীয়। হ্যাঁ। এবং শেষে সই করছেন তোমার মানুষটি লিখে। পুরো চিঠির পরে এই সম্বোধনটা একটা অসমাপ্তির অনুভূতি দেয়, তাই না? একদম। যিনি একসময়ে তার মানুষ ছিলেন, তিনি আজ চলে যাচ্ছেন, কিন্তু শেষ মুহূর্তেও সেই পরিচয়টাকেই আঁকড়ে ধরতে চাইছেন। পুরো চিঠিটাই যেন একটা দীর্ঘশ্বাস। হ্যাঁ, এই চিঠিটা আসলে শুধু ব্যক্তিগত অনুশোচনার দলিল নয়, এটা সময়, সুযোগ আর সম্পর্কের মূল্যায়ন নিয়ে একটা গভীর পাঠও বটে। ঠিক, এটা দেখায় যে সঠিক সময়ে সঠিক গুরুত্ব না দিলে জীবনটা কেমন অপ্রত্যাশিত দিকে মোড়ে নিতে পারে। লেখকের এই বিদেশ যাত্রা হয়তো তাকে ভৌগোলিকভাবে দূরে নিয়ে যাবে, কিন্তু এই স্মৃতি, এই অনুশোচনা থেকে মুক্তি পাওয়াটা খুব কঠিন হবে। চিঠিটা পড়েই সেটা বোঝা যায়। তাহলে এই যে এতক্ষণ আমরা আলোচনা করলাম এই চিঠিটা নিয়ে, এখান থেকে মূল বিষয়টা কি দাঁড়ালো? আমার মনে হয় মূল বিষয়টা হল ওই দেরিতে আসা উপলব্ধি। জীবনের ব্যস্ততা বা অন্য অজুহাতে যখন আমরা কাছের সম্পর্কগুলোকে অবহেলা করি, তার পরিণতি কতটা যন্ত্রণার হতে পারে সেটাই লেখক হাড়ে হাড়ে টের পেয়েছেন। আর সেই উপলব্ধি যখন আসে, তখন অনেক দেরি হয়ে যায়। পরিস্থিতি বদলানোর সুযোগ আর থাকে না, শুধু অনুশোচনা বাড়ে। একদম। লেখকের প্রতিটা কথা, তার ওই তুলনাগুলো, তার অসহায়ত্ব, সবকিছু এই কঠিন সত্যিটাই তুলে ধরছে। আর এটা তো শুধু লেখকের গল্প নয়, তাই না? না, বিলকুল না। এই ভুলগুলো, এই পরিস্থিতি, এই অনুশোচনা, এগুলো খুব পরিচিত মানবিক অভিজ্ঞতা। হ্যাঁ, আমরা হয়তো করি না করি, অনেকেই জীবনের কোনো না কোনো সময়ে এই ধরনের পরিস্থিতির মধ্যে দিয়ে যাই। ঠিক, সময়ের কাজ সময় না করতে পারার আফসোস। এই চিঠিটা সেই সার্বজনীন অভিজ্ঞতারই একটা ব্যক্তিগত প্রতিচ্ছবি। এটা আমাদের মনে করায় সম্পর্কগুলোকে লালন করার গুরুত্ব, ঠিক সময়ে অনুভূতি জানানোর প্রয়োজনীয়তা। হ্যাঁ,
এই আলোচনা শেষে একটা প্রশ্ন কিন্তু মাথায় ঘুরছে। কি প্রশ্ন? এই যে লেখক দেশ ছেড়ে যাচ্ছেন নতুন জীবন শুরু করতে, কিন্তু এই যে এত গভীর ক্ষত, এই অনুশোচনার ভার, এটা বয়ে নিয়ে তিনি কি সত্যিই সামনে এগোতে পারবেন? কঠিন প্রশ্ন। অতীত কি তাকে তাড়া করে ফিরবে? আর অন্যদিকে প্রাপক মানে শিমু, তিনি যখন এই চিঠিটা পাবেন বা এর কথা জানবেন, তার কেমন লাগবে? তার নতুন জীবনে এই পুরনো দিনের অনুশোচনা কি কোনো প্রভাব ফেলবে? এই প্রশ্নগুলো হয়তো এই চিঠির মতোই উত্তরহীন থেকে যাবে। কিন্তু ভাবনার খোরাক দেবে। অবশ্যই। এই অসমাপ্তির রেশটুকু নিয়েই না হয় আজকের মতো শেষ করি আমরা।